আজকে আমরা নবম শ্রেণীর ভূগোল বিষয়ের ষষ্ঠ অধ্যায় বা চ্যাপ্টার 6 দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অর্থাৎ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো এখানে আমরা এমসিকিউ, এসএকিউ 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বর মানের সব রকমের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে তোমাদের সাধারণত 5 নম্বর মানের প্রশ্ন পরীক্ষাতে দেওয়া হয় না, তবে কিছু কিছু স্কুলে কিন্তু 5 নম্বর মানের প্রশ্ন দিয়ে থাকে। তো সেই জন্যই কিন্তু আমরা সমস্ত রকমের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা দেখো এবং প্রতিটা প্রশ্নোত্তর অবশ্যই তোমরা মুখস্থ করবে। তার আগে পারলে তোমরা তোমাদের যে অধ্যায় ষষ্ঠ অধ্যায় সেটা পাঠ্য বই থেকে একবার রিডিং পড়বে, তারপর এখানে প্রশ্নোত্তরগুলো তোমরা মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে। তাহলে কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নের পরীক্ষায় দেওয়া হোক না কেন তার উত্তর তোমরা কিন্তু পরীক্ষা লিখতে পারবে। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর তোমাদের জিওগ্রাফি সাবজেক্টের চ্যাপ্টার 6 যেটা রয়েছে দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায় থেকে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলোকে নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং পেইড কোর্সের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপারস এবং তার উত্তর, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব কিছুর ভিডিও এবং তার পাশে কিন্তু পিডিএফগুলোও দেওয়া থাকবে। ওকে, তো চলো আমরা এখন প্রশ্নোত্তরগুলো পরপর দেখে নিই। তো প্রথমে দেখো আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর দেখে নেব। তো 1 নম্বর দেখো প্রশ্নে দেওয়া আছে, যে সকল চরম ঘটনাবলী মানুষের স্বাভাবিক জীবনে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে তাকে বলে দুর্ঘটনা, বিপর্যয়, দুর্যোগ না কোনোটি নয়। তো যে সকল চরম ঘটনাবলী মানুষের স্বাভাবিক জীবনে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে তাকে বলা হয় বিপর্যয়। 2 নম্বর, দুর্যোগ ও বিপর্যয় 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার না 5 প্রকার? তো এখানে দুর্যোগ ও বিপর্যয় হচ্ছে 3 প্রকার, একটা প্রাকৃতিক, একটা হচ্ছে মানুষ সৃষ্টি আর একটা হচ্ছে আধা প্রাকৃতিক দুর্যোগ। এর পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে, বন্যা 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার না 5 প্রকার? তো বন্যা হচ্ছে এখানে লিখবে 3 প্রকার। 4 নম্বর দাগে, খরা সাধারণত যে ক ধরনের হয় সেটা হচ্ছে 3, 4, 5 না 6 প্রকারের হয়? তো খরা হচ্ছে সাধারণত 3 প্রকারের হয়। 5 নম্বর দেখে, ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয় সাইক্লোন, টাইফুন, হারিকেন না টর্নেডো? তো ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয় সাইক্লোন। এরপর বন্যার প্রাকৃতিক কারণ হলো প্রবল বর্ষণ, অতিরিক্ত গাছ কাটা, অবৈজ্ঞানিক প্রথায় চাষ না নদীতে বাঁধ দেওয়া? তো বন্যার প্রাকৃতিক কারণটা হচ্ছে কি প্রবল বর্ষণ। 7 নম্বর দেখে, খরার সৃষ্টি হয় অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দীর্ঘদিন ধরে বৃষ্টির জন্য কোনোটি নয়? তো খরার সৃষ্টি হয় অনাবৃষ্টির ফলে। কত কম বৃষ্টি হলে তীব্র খরা বলে অভিহিত করা হয়? 50%, 20%, 30% না 40%? এখানে উত্তর লিখবে 50%। পরের প্রশ্ন 9 নম্বরে, হিমানি সম্প্রপাত প্রবণ অঞ্চলের অন্তর্গত হলো সিকিম, উত্তরপ্রদেশ, দিল্লি না ত্রিপুরা? তো হিমানি সম্প্রপাত প্রবণ অঞ্চলের অন্তর্গত হচ্ছে সিকিম। 10 নম্বর থেকে, মহারাষ্ট্রের কয়না নগরে ভূমিকম্প হয়েছিল 1967 সালে, 1977, 1987 না 1997 সালে? তো মহারাষ্ট্রের কয়না নগরে ভূমিকম্প হয়েছিল 1967 সালে। 11 নম্বর দেখে, বঙ্গোপসাগরের উপকূলে 2004 সালের ডিসেম্বরে কত তারিখ ভয়াবহ সুনামি আছড়ে পড়ে? 25, 26, 27 না 28? তো সঠিক উত্তর এখানে লিখবে 26 ডিসেম্বর 2004। 12 নম্বরে, একটি মহাজাগতিক বিপর্যয় হলো সুনামি, দাবানল, উল্কাপাত না ব্লিজার্ড? তো এখানে একটি মহাজাগতিক বিপর্যয় হচ্ছে উল্কাপাত। ঠিক আছে, উল্কা হচ্ছে কি মহাজগৎ থেকে পড়ে আর কি, ওপর থেকে। এরপর 13 নম্বর দেখে, খরা ঘটলে দেখা যায় জলোচ্ছ্বাস, জল সংকট, জল বন্টন বৈষম্য না জল দূষণ? তো খরা ঘটলে কি দেখা যায়? জল সংকট দেখা যায়। 14 নম্বরে, ফারাক্কা সেচ বাঁধের ছাড়া জলে প্লাবিত হয় মালদহ, হাওড়া, হুগলি না বাঁকুড়া? তা ফারাক্কা সেচ বাঁধের দ্বারা ছাড়া জলে প্লাবিত হয় মালদহ জেলা। ওকে, তো দেখো এই প্রশ্ন উত্তরগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে। ওকে, চলো আমরা পরের প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখতে থাকবো। এখানে এরপর আমরা দেখব কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর, 1 নম্বর মানের প্রশ্ন এগুলো। প্রথম প্রশ্ন 1 নম্বর দেখে, দুর্যোগ কাকে বলে? উত্তর লিখব প্রাকৃতিক ও সামাজিক কারণে স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হওয়াকে দুর্যোগ বলে। 2 নম্বর হচ্ছে বিপর্যয় বলতে কী বোঝায়? দেখো, বিপর্যয় হলো দুর্যোগের চরম অবস্থা যখন সম্পদ ও প্রাণহানির পরিমাণ বিপুল হয়। 3 নম্বর দেখে, সুনামি কাকে বলে? সমুদ্রের তলদেশে ভূমিকম্পজনিত কারণে সৃষ্ট উপকূলীয় জলোচ্ছ্বাসকে সুনামি বলে। 4 নম্বরে, ভূমিধস কাকে বলে? তো মাধ্যাকর্ষণের টানে পাহাড়ের ঢাল বেয়ে যখন আলগা পাথরের চাই, শিলাচূর্ণ ও মাটি হঠাৎ নেমে আসে তখন তাকে বলে ভূমিধস। 5 নম্বরে, দাবানল কাকে বলে? সবুজ অরণ্যে বৃষ্টিহীন ঋতুতে হঠাৎ আগুন জ্বলে
অর্থাৎ আগুন জ্বলে ওঠে তা দ্রুত ছড়িয়ে পড়ে অরণ্য সম্পদের দগ্ধ হওয়াকে দাবানল বলে। অর্থাৎ অরণ্য সম্পদ পুড়ে যাওয়াকেই বলা হয় দাবানল। এরপর 6 নম্বর দাগে ঘূর্ণিঝড়ের প্রকোপ কোন অঞ্চলে বেশি দেখা যায়? তো ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি দেখা যায়। বিপর্যয় বা ডিজাস্টার কথাটির আক্ষরিক অর্থ কী? তো বিপর্যয় বা ডিজাস্টারের আক্ষরিক অর্থ হচ্ছে দুর্যোগের পরিণতি, ঠিক আছে। দুর্যোগ হওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে বিপর্যয়। এরপর ডিজাস্টার শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? তো দেখো এটা হচ্ছে ফরাসি ভাষা থেকে উদ্ভূত। ডিজাস্টার মানে হচ্ছে কি বিপর্যয়, ওকে। এরপর 9 নম্বর দাগে এমন একটি দুর্যোগের উদাহরণ দাও যেখানে মানুষ ও প্রকৃতি উভয়ের ভূমিকা আছে। তো এখানে আমরা উত্তর লিখছি ভূমিধ্বস। এখানে মানুষ এবং প্রকৃতি উভয়ের ভূমিকায় কিন্তু রয়েছে। ভূমিধ্বস কীভাবে হয়? মানুষ যদি বেশি গাছপালা কাটে বা খনি খনন করার ফলে সেখানে কিন্তু ধস নামে, তো সেখানে মানুষ এবং প্রকৃতি দুটোই এখানে অংশ নেয়। এরপর 10 নম্বর দাগে একটি সম্পূর্ণ প্রকৃতি ঘটিত দুর্যোগের উদাহরণ দাও যেখানে মানুষের কোনো হাত নেই, শুধুমাত্র প্রকৃতির ফলেই হয়। তো অগ্ন্যুৎপাত এটা একটি প্রাকৃতিক ঘটনা, ওকে, প্রাকৃতিক একটি দুর্যোগ। 11 নম্বর দাগে একটি সম্পূর্ণ মানুষ ঘটিত দুর্যোগের উদাহরণ দাও। তো আমরা উত্তর লিখছি পারমাণবিক বিস্ফোরণ। পারমাণবিক বিস্ফোরণের ফলে যে দুর্যোগ হয় সেটা সম্পূর্ণ মানুষ ঘটায়। এরপর হচ্ছে 12 নম্বর দাগে ভূমিকম্পের দেশ কাকে বলে? তো জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। একটি জলবায়ুগত দুর্যোগের উদাহরণ দাও। তো খরা হচ্ছে একটি জলবায়ুগত দুর্যোগ। এরপর 14 নম্বর দাগে কোনো দেশের ভারসাম্য বজায় রাখার জন্য কত শতাংশ অরণ্যাবৃত হওয়া প্রয়োজন? তো প্রায় 33% অরণ্যাবৃত হওয়া প্রয়োজন, ঠিক আছে, ভারসাম্য বজায় রাখার জন্য। 15 নম্বর দাগে কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? তো সিসমোগ্রাফ যন্ত্রে থাকা রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কি? উত্তর লিখবে টর্নেডো হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়, ওকে, টর্নেডো। 17 নম্বর দাগে বন্যার অন্যতম প্রাকৃতিক কারণ কি? তো অতিবৃষ্টি হচ্ছে বন্যার অন্যতম প্রাকৃতিক কারণ। 18 নম্বর দাগে প্রশ্ন কোন এলাকা সবচেয়ে বেশি ধসপ্রবণ? পাহাড়ি বা পার্বত্য এলাকা সবচেয়ে বেশি ধসপ্রবণ, অর্থাৎ পাহাড়ি এলাকায় সবচেয়ে বেশি ধস নামে আর কি। ফাইলিন বা পিলিন কি? তো 2013 সালে 10 অক্টোবর ওড়িশার গোপালপুর উপকূলে আছড়ে পড়া বিধ্বংসী ঘূর্ণিঝড় যার নাম হচ্ছে ফাইলিন বা পিলিন। 20 নম্বর দাগে জলবায়ুগত বিপর্যয়ের পূর্বাভাস কিসের মাধ্যমে দেওয়া হয়? তো উপগ্রহের সাহায্যে জলবায়ুগত বিপর্যয়ের পূর্বাভাস দেওয়া হয়। ইউনেস্কো কোন খ্রিস্টাব্দ থেকে প্রথম বিশ্বের বিপর্যয় সম্পর্কে তালিকা বানানো শুরু করে? 1966 সাল থেকে। এরপর হচ্ছে সুনামি শব্দের অর্থ কী? তো বন্দর ধ্বংসকারী ঢেউ বা তরঙ্গ, ঠিক আছে। সুনামি শব্দের অর্থ বন্দর ধ্বংসকারী ঢেউ বা তরঙ্গ। বিশ্ব উষ্ণায়ন কী প্রকার দুর্যোগ? এটা হচ্ছে একটি মনুষ্য সৃষ্ট দুর্যোগ, বিশ্ব উষ্ণায়নটা। 24 নম্বর থেকে টাইফুন ঘূর্ণিঝড় কোথায় দেখা যায়? তো চীন সাগরে টাইফুন ঘূর্ণিঝড় দেখা যায়। পৃথিবীর মোট ভৌগোলিক অঞ্চলের কত শতাংশ বন্যা প্রবণ? 14%, আর ভারতের হচ্ছে এটা 12.5%, ঠিক আছে। এরপর ভারতের একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল বা ইকো সেন্সিটিভ জোন নির্দেশ করো। ভারতের একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল। 27 নম্বর দাগে 2009 সালে পশ্চিমবঙ্গের প্রবল বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি? তো এটা লিখবে আয়লা। 2009 সালের প্রবল যে বিধ্বংসী ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের সেটা হচ্ছে তার নাম আয়লা। কোন উপকূলে ফাইলিন আছড়ে পড়ে? ওড়িশা উপকূলে ফাইলিন আছড়ে পড়ে। ওড়িশার সুপার সাইক্লোন কত খ্রিস্টাব্দে ঘটেছিল? 1999 সালের 29 অক্টোবরে ওড়িশায় সুপার সাইক্লোন এটা ঘটেছিল। হিমানি সম্প্রপাত কোথায় ঘটতে দেখা যায়? উচ্চ পার্বত্য অঞ্চলে হিমানি সম্প্রপাত ঘটতে দেখা যায়। এরপর দেখো পশ্চিমবঙ্গের একটি খরাপ্রবণ জেলার নাম লেখো। এখানে আমরা উত্তর লিখছি পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের একটি খরাপ্রবণ জেলা। ভারতে কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পরিষদ কত সালে গঠিত হয়? 1954 সালে ভারতে কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পরিষদ গঠিত হয়। পৃথিবীতে কোন দেশ 10 বছর আন্তর্জাতিক বিপর্যয় নিবারণ দশক নামে পরিচিত? পৃথিবীর কোন 10 বছর, ঠিক আছে, পৃথিবীর কোন 10 বছর আন্তর্জাতিক বিপর্যয় নিবারণ দশক নামে পরিচিত? এখানে উত্তর লিখছি আমরা 1990 থেকে 2000 সাল পর্যন্ত এই যে সময়কাল, এই যে 10টা বছর, এটাকে বলা হয় আন্তর্জাতিক বিপর্যয় নিবারণ দশক। এরপর সিবিএম এর পুরো নাম কি? তো কমিউনিটি বেসড মিটিগেশন। এরপর জিবিএম এর পুরো নাম কি? এখানে উত্তর লিখবে গভর্নমেন্ট বেসড মিটিগেশন। তারপর দেখো ইডব্লিউএস এর পুরো নাম কি? তো আর্লি ওয়ার্নিং সিস্টেম।
এরপর বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে প্রত্যাশিত ক্ষয়ক্ষতির পরিমাণকে কি বলে? যেটাকে বলা হয় ঝুঁকি বা রিস্ক। বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে প্রত্যাশিত যে ক্ষয়ক্ষতি, যেটা আমরা আশা করি কতটুকু ক্ষয়ক্ষতি হতে পারে, সেটা হচ্ছে বলা হয় রিস্ক বা ঝুঁকি। 38 নম্বর দাগে বিপর্যয় লঘুকরণ দিবস কোন দিনটিকে বলা হয়? তো 10 অক্টোবর এই দিনটিকে বলা হয় বিপর্যয় লঘুকরণ দিবস। ফাইলিন ঘূর্ণিঝড় কবে হয়েছিল? 2013 সালের 12 অক্টোবর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে আয়লা ঘূর্ণিঝড় কবে হয়েছিল? 2009 সালে 21 মে পশ্চিমবঙ্গে আয়লা ঘূর্ণিঝড় হয়েছিল। দেখো, প্রশ্ন উত্তরগুলো যদি তোমাদের ভালো লাগে, যদি কোনো তোমাদের কমেন্টে কিছু যদি জানানোর থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে সেগুলো তোমরা জানাতে পারো। ওকে, তো চলো পরের প্রশ্নগুলো আমরা দেখতে থাকবো এখানে। এরপর আমরা দেখব কিছু 2 নম্বর মানের প্রশ্ন এবং তার উত্তর। প্রথম প্রশ্ন 1 নম্বরে দেখে, খরা বলতে কী বোঝো? দীর্ঘদিন ধরে অতি অল্প বৃষ্টি বা অনাবৃষ্টি চলতে থাকলে যে অস্বাভাবিক শুষ্ক পরিস্থিতির সৃষ্টি হয় তাকে খরা বলে। 2 নম্বর, খরা কত প্রকার ও কী কী? খরা সাধারণত 3 ধরনের হয়, যেমন আবহাওয়াজনিত খরা, শস্য খরা এবং নগরাঞ্চলের খরা। হিমানী সম্প্রপাত কত প্রকার ও কী কী? হিমানী সম্প্রপাত 3 ধরনের হয়ে থাকে, যথা আলগা বরফের পতন, বরফের চাঁয়ের পতন এবং বাতাসে ভাসমান শুকনো পাউডার সদৃশ বরফকুচির পার্বত্য ঢাল বেয়ে দ্রুত পতন। 4 নম্বরে, ঘূর্ণিঝড় কাকে বলে? তো ক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট হাওয়া প্রবল ঘূর্ণিবাত, যাতে ঘন্টায় 80 থেকে 200 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস প্রবাহিত হয়, সমুদ্র উত্তাল হয়ে ওঠে, আকাশে কালো মেঘের সঞ্চার হয় ও ভারী বৃষ্টিপাত হয়, তাকে ঘূর্ণিঝড় বলে। 5 নম্বরে, তুষার ঝড় কি? তো অতি শীতল প্রবল বেগে প্রবাহিত বাতাস যখন ছোট বা মাঝারি বরফকুচির সঙ্গে ধাবিত হয়, সেই পরিস্থিতিকে বলে তুষার ঝড়। তাপমাত্রা সেই সময় 0 ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে নেমে যায়। পরের প্রশ্ন 6 নম্বর দাগে, হিমানী সম্প্রপাত কি? উচ্চ পার্বত্য অঞ্চলে পর্বতের ঢাল বেয়ে প্রবল বেগে সঞ্চিত তুষারের বিশাল অংশ যখন নিচের দিকে নামতে থাকে, তখন নিম্নমুখী হঠাৎ ধাবমান এই বরফের বেশ কিছুটা পাহাড়ের গা বেয়ে নামে এবং বাকিটা বাতাসে ভেসে বেড়ায়। এক কথায় একেই বলে হিমানী সম্প্রপাত। এরপর হচ্ছে ভূমিকম্প কাকে বলে? তো ভূগর্ভে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন কঠিন ভূত্বকের কোনো নির্দিষ্ট অঞ্চলকে ক্ষণিকের জন্য কাঁপিয়ে দেয়, সাধারণভাবে তাকেই ভূমিকম্প বলেন। এরপর আমরা দেখব কিছু 3 নম্বর অথবা 5 নম্বর মানের যে সেগুলোর প্রশ্ন এবং তার উত্তর। 1 নম্বর দেখে, দুর্যোগ বা হ্যাজার্ড কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, দুর্যোগ কিনা প্রাকৃতিক ও মানবিক কারণে সংঘটিত যে সকল ঘটনা দ্বারা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সাময়িকভাবে ব্যাহত হয়, জীবন, স্বাস্থ্য, সম্পত্তিহানি হয় এবং পরিবেশের গুণগত মানের অবনমন ঘটে, তাকে দুর্যোগ বলে। দুর্যোগের উদাহরণ কোনগুলো? যেমন হচ্ছে ভূমিকম্প, বন্যা, ভূমিধস, এগুলো হচ্ছে দুর্যোগের উদাহরণ। দুর্যোগের বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে, দেখো বৈশিষ্ট্য কোনগুলো? 1 নম্বর হচ্ছে দুর্যোগ প্রাকৃতিক ও মানবিক উপাদানের সংযুক্ত ক্রিয়া, অর্থাৎ দুর্যোগ প্রাকৃতিক এবং মানুষের কারণে, দুটো কারণেই হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে দুর্যোগ সাধারণত ক্ষুদ্র স্কেলে সংঘটিত হয়, অর্থাৎ এর ব্যাপকতা কম হয়। 3 নম্বর, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে একেবারে রুদ্ধ না করলেও সাময়িকভাবে ব্যাহত করে। 4 নম্বর হচ্ছে ক্ষয়ক্ষতির ব্যাপক মাত্রায় ক্ষয়ক্ষতির প্রভাব ব্যাপক মাত্রা না হলেও সম্পদের অল্প বিস্তর ক্ষতি হয় এবং পরিবেশের গুণগত মানের অবনমন ঘটে, এটা হচ্ছে দুর্যোগ। এরপর দেখো, দুর্যোগের শ্রেণীবিভাগ করতে বলা হচ্ছে এখানে। তো উৎপত্তির পার্থক্য অনুসারে দুর্যোগকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল হ্যাজার্ড। ওকে, ইংরেজিগুলো তোমাদের লেখার প্রয়োজন নেই, তোমরা শুধু কিন্তু বাংলাগুলোই লিখবে, জাস্ট এগুলো মনে রাখার চেষ্টা করবে একটু। দেখো, প্রাকৃতিক দুর্যোগ কি না, বিভিন্ন প্রাকৃতিক কারণে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সৃষ্ট আকস্মিক ঘটনার প্রভাবে যখন পরিবেশ তথা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, সাময়িক ক্ষতি দেখা যায়, তখন তাকে প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল হ্যাজার্ড বলে। অর্থাৎ প্রাকৃতিক কারণে যে দুর্যোগগুলো হয় সেগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এর উদাহরণ কোনগুলো? ভূমিকম্প, ভূমিধস, অগ্নুৎপাত, ঘূর্ণিঝড়, খরা, বন্যা, এইগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এরপর হচ্ছে মনুষ্য সৃষ্ট দুর্যোগ বা ম্যানমেড হ্যাজার্ড। তো যে ধরনের দুর্যোগ সৃষ্টিতে প্রকৃতির ভূমিকা নেই, মানুষের অবিবেচক কার্যাবলী, অজ্ঞতা, কুসংস্কারের কারণে সংঘটিত হয়, তাকেই মনুষ্য সৃষ্ট দুর্যোগ বলে বা ম্যানমেড হ্যাজার্ড বলে। উদাহরণ কোনগুলো? তেজস্ক্রিয় দুর্যোগ, যেমন পারমাণবিক বোমা বিস্ফোরণ, রাসায়নিক দুর্যোগ, যেমন হচ্ছে বিষাক্ত গ্যাসের নির্গমন ইত্যাদি। তো এগুলো মানুষ সৃষ্টি করে। তো যেগুলো হচ্ছে যে দুর্যোগের কারণ হচ্ছে মানুষ, সেগুলো হচ্ছে কি মানুষ সৃষ্ট দুর্যোগ।
3 নম্বর দেখে আধা প্রাকৃতিক দুর্যোগ বা সেমি ন্যাচারাল হ্যাজার্ড, যে সকল দুর্যোগ প্রকৃতিগত কারণ ছাড়াও মানুষের ভূমিকা থাকে তাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলে। অর্থাৎ এখানে মানুষের ভূমিকা থাকে এবং প্রকৃতিরও ভূমিকা থাকে এই দুর্যোগগুলো ঘটার পিছনে। যেমন হচ্ছে বন্যা, ভূমিধস, অরণ্য ধ্বংসের কারণে মৃত্তিকা ক্ষয়, ম্যানগ্রোভ ধ্বংসের কারণে ঝড়ের মাত্রা বৃদ্ধি প্রভৃতি, এগুলো হচ্ছে আধা প্রাকৃতিক দুর্যোগ। অর্থাৎ এখানে মানুষ এবং প্রকৃতি দুটোই কিন্তু এই দুর্যোগগুলোর জন্য দায়ী। এরপর হচ্ছে 3 নম্বর দেখে বিপর্যয় বা ডিজাস্টার কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখুন। তো বিপর্যয় কি? প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী এমন কোনো বিপজ্জনক ঘটনা যা মানুষের দুর্গতির কারণ হয় এবং বাইরের সাহায্য ছাড়া যার মোকাবিলা করা সম্ভব নয় তাকে বিপর্যয় বলে। উদাহরণ হচ্ছে কি দুর্যোগের চরম পরিণতি হলে বিপর্যয়। ভূমিকম্প, বন্যা প্রভৃতি দুর্যোগের কারণে যখন ব্যাপক হারে ক্ষয়ক্ষতি এবং জীবনহানি হয় তখন তাকে তা বিপর্যয়ের রূপ নেয়। তো বিপর্যয়ের বৈশিষ্ট্য কোনগুলো? 1 নম্বর হচ্ছে বিপর্যয় প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণের ফল, অর্থাৎ মানুষ এবং প্রকৃতি দুটি হচ্ছে এর জন্য দায়ী। 2 নম্বর হচ্ছে বিপর্যয় হতে পারে হঠাৎ, অপ্রত্যাশিত ও ব্যাপকতর। বিপর্যয় বৃহৎ স্কেলে অর্থাৎ ব্যাপক হারে সংঘটিত হয়। এরপর 3 নম্বর মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে স্তব্ধ করে দেয়। 4 নম্বর প্রাকৃতিক, সাংস্কৃতিক ও মানবিক সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে, ঠিক আছে, বিপর্যয়ের ফলে। এরপর বিপর্যয়ের শ্রেণীবিভাগ করো। তো লিখছি আমরা, দেখো বিপর্যয়ের শ্রেণীবিভাগ বা বিপর্যয়ের প্রকারভেদ। 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয় সম্পূর্ণ প্রাকৃতিক কারণে সংঘটিত হয়, যেমন অগ্নুৎপাত, ভূমিকম্প, সুনামি, ভূমিধস, নদীর পাড় ভাঙন, বন্যা, খরা, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, বজ্রঝড়, শিলাবৃষ্টি, তুষারঝড়, ধূলিঝড়, উল্কাপাত ইত্যাদি। এইগুলো হচ্ছে কি প্রাকৃতিক বিপর্যয়। এরপর হচ্ছে আধা প্রাকৃতিক বিপর্যয় কোনগুলো? মানুষ এবং প্রকৃতি উভয়ই এই ধরনের বিপর্যয়ের জন্য দায়ী, যেমন বন্যা, ভূমিধস, অরণ্য ধ্বংস, এইগুলো। 3 নম্বর হচ্ছে মানবীয় বিপর্যয়। মানবীয় বিপর্যয় বা মনুষ্য সৃষ্ট বিপর্যয়গুলির জন্য প্রধানত মানুষই দায়ী, যেমন বিষাক্ত গ্যাস নির্গমন, রাসায়নিক নিঃসরণ, পারমাণবিক বিস্ফোরণ, এইগুলো হচ্ছে মনুষ্য সৃষ্ট বা মানবীয় বিপর্যয়। পরের প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। তো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথম আমরা এখানে লিখবো বিষয়, এটা দুর্যোগ, এটা হচ্ছে বিপর্যয়। তো সংজ্ঞা অনুসারে এদের পার্থক্যটা কীরকম? দুর্যোগের ক্ষেত্রে দেখুন, প্রাকৃতিক ও মানবিক কারণে সংঘটিত যে সকল ঘটনা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটায় এবং পরিবেশের ক্ষতি করে তাকে দুর্যোগ বলে। আর প্রাকৃতিক ও মানবিক কারণে সংঘটিত যে সকল দুর্যোগ ব্যাপক হারে জীবন ও সম্পত্তিহানি ঘটায় তাকে বিপর্যয় বলে। অর্থাৎ বিপর্যয়ের ক্ষেত্রে কী হয়? ব্যাপক সম্পত্তিহানি হয় এবং মানুষের অনেক ক্ষতি হয়, সেটা হচ্ছে দুর্যোগ দীর্ঘমেয়াদী, আর সেটা হচ্ছে বিপর্যয়, ঠিক আছে। আর দুর্যোগ যেটা সেটা হচ্ছে অল্প ক্ষয়ক্ষতি হয়, প্রাথমিক অবস্থা যেটা সেটাকে বলা হয় দুর্যোগ। এরপর হচ্ছে কারণ ও ফল। দেখো বিপর্যয়ের পূর্বে দুর্যোগ ঘটে, অর্থাৎ দুর্যোগ হলো বিপর্যয়ের ফল। আগে দুর্যোগ হয়, তারপর দুর্যোগের ফলেই কিন্তু বিপর্যয় ঘটে। আর দুর্যোগের পথ ধরে বিপর্যয় আসে, অর্থাৎ দুর্যোগের ফলাফল হলো বিপর্যয়। ওকে, আরও লিখছি আমরা, দেখো পার্থক্য, জনজীবনে এর প্রভাব। দুর্যোগের ফলে জনজীবনে সাময়িক প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়, আর বিপর্যয় জনজীবনে দীর্ঘমেয়াদী প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ক্ষয়ক্ষতি কেমন হয়? দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতি ঘটে, তবে তা সামান্য পরিমাণে, আর বিপর্যয়ের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হারে ঘটে। এরপর ব্যাপকতা, দুর্যোগ ক্ষুদ্র স্কেলে অল্প অঞ্চল জুড়ে সংঘটিত হয়, বিপর্যয় বৃহৎ স্কেলে অর্থাৎ ব্যাপক হারে বিশাল অঞ্চল জুড়ে সংঘটিত হয়। উদাহরণ কোনগুলো? বন্যা, খরা প্রভৃতি হচ্ছে দুর্যোগ, এগুলো হচ্ছে দুর্যোগ। আর বন্যা বা খরার ফলে কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, মানুষের খাদ্যাভাব প্রভৃতি হলো বিপর্যয়। তো এখানে বন্যা বা খরা এগুলো হচ্ছে কি দুর্যোগ, কিন্তু বন্যা বা খরার ফলে যে মানুষের দুর্ভোগ যেটা হয়, সেটা হচ্ছে যে ক্ষয়ক্ষতি হয়, সেটাকে বলা হচ্ছে বিপর্যয়। ওকে, 6 নম্বর থেকে বন্যা কি? বন্যা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। তো বন্যা কি না, ভারতীয় আবহাওয়া দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোনো স্থানে স্বাভাবিক গড় বার্ষিক বৃষ্টিপাতের তুলনায় 125% এর বেশি বৃষ্টিপাত হলে তাকে বন্যা বলা হয়। বন্যার অর্থ জল জমা নয়, অতি বর্ষণ বা অন্য কোনো কারণে নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়ে বিস্তীর্ণ অঞ্চলকে জলমগ্ন করলে তাকে বন্যা বলে। বন্যার কারণগুলি হচ্ছে কি না, বন্যার সৃষ্টির কারণ হচ্ছে, বন্যা সৃষ্টির পিছনে একাধিক প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণ রয়েছে। তথা 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক কারণগুলো আমরা লিখছি 1 নম্বর দিয়ে, অধিক সময় ধরে প্রবল বৃষ্টি হলে নদী খাল বিলগুলির ধারণ ক্ষমতার তুলনায় জল অনেক বেড়ে যায়, ফলে বন্যার সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে দীর্ঘদিন পলি জমে নদী উপত্যকা অগভীর হয়ে পড়লে বর্ষায় নদীর জল উপচে পড়ে বন্যার সৃষ্টি করে।
এরপরে মনুষ্য সৃষ্ট কারণগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে নির্বিচারে গাছ কাটার ফলে মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পায়। এই মৃত্তিকা নদীগর্ভে সঞ্চিত হয়ে নদীর জল ধারণ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে নদীতে জলের পরিমাণ বাড়লে বন্যার সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে বর্ষাকালে নদীতে বাঁধের পিছনে জলের পরিমাণ বিপদসীমা অতিক্রম করলে বাঁধের জল ছাড়তে হয়, অর্থাৎ বাঁধ যখন ছাপিয়ে যায় তখন কী হয়, তখন সেই জল ছেড়ে দিতে হয়। এর ফলে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়, যেমন ফারাক্কার যে ব্যারেজ রয়েছে সেখানে সেই ব্যারেজ যখন খুলে দেওয়া হয় তখন কিন্তু প্লাবিত হয়ে যায়। এরপর হচ্ছে 3 নম্বর দেখে জলবিদ্যুৎ উৎপাদন এবং জলসেচের কারণে নদীপথে বাঁধ এবং জলধারার নির্মাণের ফলে নদী প্রণালীর যে পরিবর্তন ঘটে তাতে নিম্ন অববাহিকায় বন্যার সম্ভাবনা বৃদ্ধি পায়। তো এইগুলো হচ্ছে বন্যার সৃষ্টির কারণ। 7 নম্বর হচ্ছে বন্যার ফলে সৃষ্ট বিপর্যয়গুলি উল্লেখ করো, অথবা দুর্যোগ ও বিপর্যয়ে বন্যার ভয়াবহতার সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, অর্থাৎ বন্যার প্রভাব কী সেগুলো লিখতে হবে, অথবা বন্যার ফলে মানুষের যে বিপর্যয় বা দুর্ভোগ হয় সেগুলোকে লিখতে হবে। তো বন্যার ফলে সৃষ্ট বিপর্যয় হচ্ছে 1 নম্বর হচ্ছে খাদ্যাভাব। বন্যার ফলে মাঠের ফসল যেমন ধান গম এগুলো কী হয়, জলে ডুবে নষ্ট হওয়ার ফলে মানুষ ও পশুর খাদ্যের অভাব হয়। 2 নম্বর পশু মৃত্যু। বহু বন্য ও গৃহপালিত জীবজন্তু বন্যার জলে ভেসে যায় ও মারা যায়। 3 নম্বর হচ্ছে সম্পত্তি হানি। মানুষের ঘরবাড়ি সম্পদ বন্যার জলে ভেসে মানুষ নিঃস্ব হয়ে পড়ে। 4 নম্বর হচ্ছে জীবনহানি। বন্যার জলে ডুবে এবং বন্যা পরবর্তী নানান ধরনের রোগে বহু মানুষের জীবনহানি ঘটে। 5 নম্বর হচ্ছে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, যেমন হচ্ছে রাস্তাঘাট, রেলপথ, বৈদ্যুতিক ব্যবস্থা এগুলো জলমগ্ন হয়ে বিপর্যস্ত হয়ে পড়ে। ঠিক আছে, এই যোগাযোগ ব্যবস্থাগুলো। এরপর 8 নম্বর দেখে খরা কি, খরা সৃষ্টির কারণগুলো লেখো। খরা কিনা ভারতীয় আবহাওয়া দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোনো অঞ্চলে স্বাভাবিকের চেয়ে অনেক কম, অর্থাৎ 75% কম বৃষ্টি হলে বহুদিন ধরে বৃষ্টি না হলে স্বাভাবিক শুষ্ক অবস্থার সৃষ্টি হয়, তাকে খরা বলে। খরা সৃষ্টির কারণগুলি হচ্ছে, খরা সৃষ্টির পেছনে একাধিক প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণ রয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আমরা 1 নম্বর দিয়ে লিখছি বৃষ্টিপাতের স্বল্পতা। সঠিক সময়ে বর্ষা না এলে, বর্ষাকালে অনেক দিন ধরে বৃষ্টি না হলে, সঠিক সময়ের আগে বৃষ্টি বন্ধ হয়ে গেলে খরা পরিস্থিতির সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত বাষ্পীভবন। বৃষ্টিপাতের চেয়ে বাষ্পীভবনের পরিমাণ বেশি হলে খরা সৃষ্টি হয়। 3 নম্বর বিশ্ব উষ্ণায়নের ফলে আবহাওয়া ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে, ফলে খরা সৃষ্টির প্রবণতা বাড়ছে। তো এগুলো হচ্ছে খরা সৃষ্টির প্রাকৃতিক কারণ। এরপর হচ্ছে আমরা লিখছি মনুষ্য সৃষ্ট কারণ, এটা 2 নম্বর দেবে। এটা মনুষ্য সৃষ্ট কারণ। 1 নম্বর হচ্ছে অরণ্য ধ্বংসের ফলে বাতাসে জলীয় বাষ্পের যোগান কমে যায় এবং বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায়, ফলে খরা পরিস্থিতির সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে শিল্পায়ন ও নগরায়ন ও শিল্পায়নের ফলে বাতাসের তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে, এর ফলে ক্রমবর্ধমান উষ্ণতা খরা পরিস্থিতির সৃষ্টি করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত ভূগর্ভস্থ জলের ব্যবহার। ভূগর্ভস্থ জল অত্যাধিক পরিমাণে ব্যবহার করার ফলে মাটির স্তরগুলি শুকোতে শুরু করেছে, যা ভবিষ্যতে খরার ন্যায় পরিস্থিতির সৃষ্টি করবে। এরপর দেখো 9 নম্বরে খরার ফলে সৃষ্ট বিপর্যয়ের পরিচয় দাও, অথবা খরার প্রভাব লেখো। তো পরিবেশে খরার কতগুলি বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়, যেমন হচ্ছে 1 নম্বর উদ্ভিদের উপর প্রভাব। এর মধ্যে 1 নম্বর হচ্ছে উদ্ভিদের ডালপালা শুকিয়ে যায়, ফুল ও বীজ উৎপাদন ব্যাহত হয়, উদ্ভিদের বৃদ্ধির হ্রাস পায়। 2 নম্বর হচ্ছে প্রাণীদের উপর প্রভাব। প্রাণীদের উপর কীরকম প্রভাব পড়ে? 1 নম্বর হচ্ছে জলের অভাবে জলজ প্রাণীদের মৃত্যু ঘটে। 2 নম্বর পানীয় জলের অভাবে বহু প্রাণী মারা যায়। 3 নম্বর তৃণভোজী প্রাণীরা খাদ্যের অভাবে প্রাণ হারায়, অর্থাৎ তৃণভোজী কী হবে, খরা হলে কী হবে, অর্থাৎ ঘাস জন্মাবে না এবং তৃণভোজী প্রাণীরা না খেতে পেয়ে সাধারণত মারা যায় এরকম। এরপর দেখো আমরা 3 নম্বর দিয়ে লিখছি মানুষের উপর কীরকম প্রভাব পড়ে খরার, সেগুলো লিখব। 1 নম্বর হচ্ছে পুকুর জলাশয় ভৌম জলস্তর হ্রাস পাওয়ায় মানুষের পানীয় জলের ঘাটতি দেখা যায়। 2 নম্বর খাল বিল শুকিয়ে যায়, ভৌম জলস্তর অনেক নেমে যায়, ফলে জলের অভাবে চাষবাস বন্ধ হয়ে যায়। 3 নম্বর জলের অভাবে, খাদ্যের অভাবে, তাপপ্রবাহে মানুষ প্রাণ হারায়। 4 নম্বর পরিবেশের উপর প্রভাব। পরিবেশের উপর কীরকম প্রভাব পড়ে? পরিবেশের স্বাভাবিক কাঠামো ভেঙে যায়। 2 নম্বর হচ্ছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল ব্যাহত হয়ে বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হয়। এরপর 5 নম্বর হচ্ছে অর্থনীতির উপর প্রভাব। অর্থনীতির উপর কেমন প্রভাব পড়ে? 1 নম্বর খরার প্রভাবে কৃষি উৎপাদন ব্যাহত পায়।
ওকে, ফলে খাদ্যশস্যের দাম বেড়ে যায়। 2 নম্বর হচ্ছে খরা প্রভাবিত সমগ্র দেশের অর্থনীতি ভেঙে পড়ে। তো এইগুলো হচ্ছে খরার ফলে যে দুর্ভোগ বা দুর্গতি ঘটে মানুষের বা পরিবেশের উপর, সেইগুলো আমরা লিখলাম। 10 নম্বরে ঘূর্ণিঝড় কাকে বলে, ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ লেখো। তো ঘূর্ণিঝড় কিনা কোনো অল্প পরিসর জায়গায় উষ্ণতা বৃদ্ধির কারণে হঠাৎ করে বায়ুর চাপ কমে গেলে শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই অবস্থায় বাইরের উচ্চচাপ অঞ্চল থেকে ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে বায়ু প্রবল বেগে ছুটে আসে এবং ঝড়ের সৃষ্টি হয়। এই বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে ঘুরতে থাকে বলে একে ঘূর্ণিঝড় বলে। ঘূর্ণিঝড় সৃষ্টির কারণগুলি কি? 1 নম্বর নিম্নচাপ সৃষ্টি। সমুদ্রের কোনো স্থানে বাতাসের চাপ কমে গেলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়। 2 নম্বর উষ্ণ বায়ুপ্রবাহ নিম্নচাপ অঞ্চলের দিকে উষ্ণ ও আর্দ্র বাতাস দ্রুত ধাবিত হয়। 3 নম্বর হচ্ছে বায়ুর ঘূর্ণন। পৃথিবীর আবর্তন গতির কারণে এই বাতাস উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে দক্ষিণ গোলার্ধে ডান দিকে ঘুরতে থাকে বা মেকে যায়, যা ঘূর্ণনের সৃষ্টি করে। 11 নম্বরে ঘূর্ণিঝড়ের ফলে কী ধরনের বিপর্যয় সৃষ্টি হয় বা ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেগুলো লিখতে হবে, ক্ষতিকর যে প্রভাব। তো ঘূর্ণিঝড়ের প্রভাবে নানা দিক থেকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। যেমন 1 নম্বর হচ্ছে বন্যার সৃষ্টি হয় ঘূর্ণিঝড়ের ফলে। তো উপকূলবর্তী অঞ্চলে প্রবল ঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাস বন্যার সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে কৃষিকাজের ক্ষতি। সমুদ্রের লবণাক্ত জল অনেক সময় কৃষি জমিতে প্রবেশ করায় মাটির লবণতার পরিমাণ বেড়ে যায়, ফলে কৃষিকাজের অসুবিধা হয়। 3 নম্বর হচ্ছে জীবনহানি। মাটি ধসে গাছপালা চাপা পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু ঘটে। 4 নম্বর হচ্ছে বাস্তুতন্ত্রের ক্ষতি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বহু জীবের মৃত্যু ঘটে, ফলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হয়। 5 নম্বর হচ্ছে মৎস্যজীবীদের ক্ষতি। প্রবল ঘূর্ণিঝড়ে উপকূল অঞ্চলের মৎস্যজীবীদের জাল, নৌকা, ট্রলার, বাড়িঘর নষ্ট হয়ে জীবন ও জীবিকার চরম ক্ষতি হয়। 12 নম্বর দেখে ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের কারণগুলি আলোচনা করো। তো ভূমিকম্প কিনা কোনো প্রাকৃতিক বা কৃত্রিম কারণে সংঘটিত ভূ আলোড়ন তরঙ্গ সৃষ্টির মাধ্যমে ভূপৃষ্ঠকে যখন ক্ষণিকের জন্য কম্পিত করে তখন তাকে ভূমিকম্প বলে। ভূমিকম্প সৃষ্টির উল্লেখযোগ্য কারণগুলি হচ্ছে 1 নম্বর প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণগুলির মধ্যে 1 নম্বর হচ্ছে ভূত্বকীয় পাতের সঞ্চালন। পৃথিবীর ভূত্বক যে বড় 7টি ও ছোট 20টি পাত নিয়ে গঠিত, সেগুলির বিভিন্ন দিকে সঞ্চালনই ভূমিকম্পের প্রধান কারণ। 2 নম্বর অগ্নুৎপাত। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎগমের সময় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং প্রচুর গ্যাস ও লাভার নিঃসরণের জন্য ভূমিকম্পের সৃষ্টি হয়। 3 নম্বর ধস ও হিমানি সম্প্রপাত। পার্বত্য অঞ্চলে ধস নামলে ও হিমানি সম্প্রপাত হলেও ভূমিকম্পের সৃষ্টি হয়। এবার দেখো ভূমিকম্পের কৃত্রিম কারণ কোনগুলো। 1 নম্বর হচ্ছে পারমাণবিক বিস্ফোরণ। পরীক্ষা নিরীক্ষার জন্য ভূগর্ভে শক্তিশালী পারমাণবিক বোমা ফাটালে পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে ডিনামাইট বিস্ফোরণ। খনিজ সম্পদের অনুসন্ধান এবং পার্বত্য অঞ্চলে নানাবিধ নির্মাণমূলক কাজের জন্য ডিনামাইট বিস্ফোরণ ঘটানো হয়, তাই ওই অঞ্চলে ভূমিকম্প সৃষ্টি হতে পারে। এগুলো হচ্ছে ভূমিকম্প সৃষ্টির কারণ। এরপর 13 নম্বর হচ্ছে ভূমিকম্পের ফলে সৃষ্ট বিপর্যয়গুলি আলোচনা করো। তো দেখো আমরা লিখছি ভূমিকম্পের প্রভাবে বা ভূমিকম্পের ফলে ভূমিরূপের ব্যাপক পরিবর্তন ঘটে এবং মানব সমাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো 1 নম্বর দেখো নদীর গতিপথের পরিবর্তন। ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চলে ধস নামলে অনেক সময় নদীর গতিপথ রুদ্ধ হয়ে যায়, ফলে নদীপথ অন্য পথে চলতে বাধ্য হয়। 2 নম্বর হচ্ছে ধস ও হিমানি সম্প্রপাত। ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চলে ধস ও হিমানি সম্প্রপাত ঘটে থাকে। 3 নম্বর হচ্ছে সুনামির সৃষ্টি। সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে যে দৈত্যাকার ঢেউয়ের সৃষ্টি হয় তাকে সুনামি বলে। 4 নম্বর জীবনহানি ও সম্পত্তি ধ্বংস। ভূমিকম্পের ফলে মুহূর্তের মধ্যে গ্রাম, শহর, নগর ধ্বংসস্তূপে পরিণত হয়। অগণিত মানুষ ও পশু পাখি মারা যায়, সেতু ভেঙে পড়ে, রেল লাইন দুমড়ে মুচড়ে যায়, রাস্তায় ফাটল সৃষ্টি হয়, বিদ্যুৎ, টেলিগ্রাফ, টেলিফোন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে, ফলে অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, বিপুল পরিমাণ ধনসম্পত্তি নষ্ট হয়। তো এগুলো হচ্ছে ভূমিকম্পের ফলে যে বিপর্যয় সৃষ্টি হয় বা ভূমিকম্পের বা প্রভাব বা ভূমিকম্পের যে কুফল সেগুলো আমরা লিখলাম। 14 নম্বর দেখে হিমালয় পার্বত্য অঞ্চল অত্যাধিক ভূমিকম্প প্রবণ কেন। হিমালয় পার্বত্য অঞ্চলে প্রায়শই ভূমিকম্প ঘটে। এর প্রধান কারণগুলি হলো 1 নম্বর হচ্ছে পাত সঞ্চালন ও সক্রিয় পর্বত গঠন প্রক্রিয়ায়।
পাত সঞ্চালন তত্ত্ব অনুযায়ী ভারতীয় পাত ও ইউরেশীয় পাতের পার্শ্বচাপের ফলে টেথিস সাগরের পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়। পাত দুটি বর্তমানেও গতিশীল থাকায় পর্বত গঠন প্রক্রিয়া থেমে নেই। শিলায় ভাঁজের পরিমাণ বাড়তে থাকায় হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প হয়ে থাকে। 2 নম্বর কারণ হচ্ছে সমস্থিতিক ভারসাম্যে আসার চেষ্টা। হিমালয় পার্বত্য অঞ্চলে সমস্থিতিক ভারসাম্যে ফিরে আসার প্রক্রিয়াগুলির জন্যেও ভূমিকম্প হয়। 3 নম্বর হচ্ছে ধস ও হিমানি সম্প্রপাত। হিমালয় পার্বত্য অঞ্চলে পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে সৃষ্ট ভূমিধস এবং হিমানি সম্প্রপাতের কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়। তো এই সমস্ত কারণগুলির জন্য হিমালয় পার্বত্য অঞ্চলে কিন্তু ভূমিকম্প প্রবণ বা সেখানে কিন্তু প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। তো দেখো, প্রশ্ন উত্তরগুলো তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধু বান্ধবের সঙ্গে, যাতে তারাও এই প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে জানতে পারে এবং প্রশ্ন এবং উত্তরগুলো তারা করতে পারে বা মুখস্থ করে নিতে পারে। তাহলে আমরা পরের প্রশ্ন উত্তরগুলো দেখব। এরপর 15 নম্বর দাগে সুনামি কি, সুনামি সৃষ্টির কারণগুলি লেখো। দেখো, সুনামি কি না, সুনামি হচ্ছে একটি জাপানি শব্দ, যেখানে TSU বা সু এর অর্থ হচ্ছে বন্দর এবং NAMI নামি এর অর্থ হচ্ছে ঢেউ। অর্থাৎ সুনামি শব্দের অর্থ বন্দর সংলগ্ন ঢেউ। সাধারণত প্রবল ভূমিকম্পের ফলে সমুদ্র উপকূল বা বন্দর সংলগ্ন অঞ্চলে যে প্রবল জলোচ্ছ্বাস সৃষ্টি হয় তাকে সুনামি বলে। ওকে, এরপর সুনামি সৃষ্টির প্রধান কারণগুলি হচ্ছে 1 নম্বর সমুদ্র তলদেশে ভূমিকম্প। সমুদ্র গর্ভে পাত সঞ্চালনের ফলে সৃষ্ট ভূমিকম্পের কারণে ভয়াবহ সুনামির সৃষ্টি হয়। সমুদ্র গর্ভে যে ভূমিকম্প হয় তার ফলে কিন্তু সমুদ্রে জলে আর কি সুনামি হয় আর কি সমুদ্রতে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে অগ্নুৎপাত। সমুদ্রের মধ্যে অবস্থিত আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটালে যে কম্পন সৃষ্টি হয় তার ফলে সুনামি সৃষ্টি হয়। 3 নম্বর ধস। সমুদ্র তীরবর্তী পার্বত্য এলাকায় বা বৃহদায়তন শিলায় ধসের ফলে সুনামির সৃষ্টি হয়। 4 নম্বর হিমানি সম্প্রপাত। হিমানি সম্প্রপাতের বিশাল বরফের স্তূপ সমুদ্রের জলে আছড়ে পড়লে সুনামির সৃষ্টি হয়। 5 নম্বর হচ্ছে উল্কাপাত। সমুদ্রে বড় উল্কাপিণ্ডের পতনের ফলে সুনামির সৃষ্টি হয়। এগুলো হচ্ছে সুনামি সৃষ্টির কারণ আর কি। এরপর আমরা লিখছি, পরের প্রশ্ন হচ্ছে সুনামির ফলে সৃষ্ট বিপর্যয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। অর্থাৎ সুনামির যে ক্ষতিকর প্রভাব সেগুলো আমাদের লিখতে হবে। তো সুনামির ফলে সৃষ্ট দুর্যোগ ও বিপর্যয় এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় রূপে সুনামি জীবজগতের অপূরণীয় ক্ষতি সাধন করে। অপূরণীয় মানে যেটা পূরণ করা সম্ভব নয় সেরকম। তো এরপর হচ্ছে 1 নম্বর দিয়ে জীবনহানি। সুনামির জলোচ্ছ্বাসে উপকূল অঞ্চলের অসংখ্য মানুষের মৃত্যু ঘটে। মানুষের সঙ্গে সঙ্গে প্রচুর জীবজন্তু ও জলজ প্রাণী মারা যায়। 2 নম্বর সম্পত্তিহানি। উপকূল অঞ্চলের বন্দর, শহর, হোটেল, পর্যটন কেন্দ্র, শিল্প, কৃষিজ ফসল, জাহাজ, স্টিমার প্রভৃতি প্রচুর অর্থমূল্যের সম্পত্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 3 নম্বর হচ্ছে বন্যা। উপকূল অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। বন্যার লবণাক্ত জলে মাটি লবণাক্ত হয়ে চাষের অযোগ্য হয়ে পড়ে। 4 নম্বর হচ্ছে বাস্তুতন্ত্র ধ্বংস। সুনামির প্রভাবে সামুদ্রিক জীবের বিনাশের সঙ্গে সঙ্গে বাস্তুতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়। 5 নম্বর হচ্ছে রোগের প্রাদুর্ভাব। সুনামি পরবর্তী পর্যায়ে পচা গলা জীবদেহ দূষিত জল থেকে নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায়। তো এগুলো হচ্ছে সুনামির ক্ষতিকর প্রভাব বা সুনামির ফলে যে বিপর্যয়গুলো ঘটে সেগুলো। পরের প্রশ্ন, ধস কাকে বলে, ধস সৃষ্টির কারণগুলি লেখো। তো ধস হচ্ছে কি, পাহাড় বা পর্বতের ঢাল বরাবর পাথরের চাঁই, শিলাচূর্ণ, মৃত্তিকা ও অন্যান্য আলগা পদার্থের মাধ্যাকর্ষণের টানে হঠাৎ নেমে আসা বা খসে পড়াকে ধস বলে। ধস সৃষ্টির কারণগুলি হচ্ছে 1 নম্বর প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আমরা লিখছি 1 নম্বর দিয়ে অধিক বৃষ্টিপাত। পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হলে পাহাড়ি ঢালের মৃত্তিকা ও শিলা ভারী ও আলগা হয়ে পড়ে এবং অভিকর্ষজ টানে নিচের দিকে নেমে আসে। 2 নম্বর কারণ হচ্ছে ভূমির ঢাল বৃদ্ধি। ভূমির ঢাল বৃদ্ধি পেলে ধস সৃষ্টির প্রবণতা বাড়ে। 3 নম্বর ভূমিকম্পের প্রভাব। ভূমিকম্পের ফলে শিলাতে ফাটল ধরে ও শিলা দুর্বল হয়ে পড়ে। পরবর্তীকালে এই শিলা ঢাল বরাবর ধসে পড়ে। তো এইগুলো হচ্ছে ধসের কারণ। এরপর আমরা লিখছি 2 নম্বর দিয়ে মনুষ্য সৃষ্ট কারণ আর কি ধসের। তো 1 নম্বর হচ্ছে অরণ্য ধ্বংস। পার্বত্য অঞ্চলে যথেচ্ছভাবে গাছ কাটার ফলে মাটির বাঁধন আলগা হয় ও ধসের প্রবণতা বাড়ে। 2 নম্বর হচ্ছে নগরায়ন। পাহাড়ের ঢালে অবৈজ্ঞানিক প্রথায় রাস্তাঘাট, ঘরবাড়ি, জলাধার নির্মাণ করার ফলে ধসের প্রবণতা বৃদ্ধি পায়। 3 নম্বর ডিনামাইট বিস্ফোরণ। খনিজ সম্পদের অনুসন্ধান, রাস্তাঘাট নির্মাণ, বিশেষ করে পাহাড় ও পার্বত্য অঞ্চলে সুড়ঙ্গ তৈরির জন্য ডিনামাইট বিস্ফোরণ ঘটানো হয়। এর ফলে যে কম্পন হয় তা অনেক সময় ধস সৃষ্টি করে। ওকে,
তো এইগুলো হচ্ছে মানুষ সৃষ্ট ধসের কারণ, মানুষ এইগুলোর জন্য দায়ী আর কি। 18 নম্বরে ধসের ফলে সৃষ্ট বিপর্যয়ের পরিচয় দাও। জনজীবনে ও পরিবেশের উপর ধসের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। যেমন 1 নম্বর হচ্ছে জনজীবনের উপর প্রভাব। জনজীবনের উপর প্রভাব এখানে আমরা 1 নম্বর পয়েন্ট করছি, দেখো নাগরিক ব্যবস্থার উপর ধসের ফলে পার্বত্য অঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট ইত্যাদির ব্যাপক ক্ষতি হয়। 2 নম্বর কৃষির উপর ধসের ফলে পাহাড়ের ঢালে গড়ে ওঠা কৃষি জমি এবং চা, কফি, কোকো, আপেল, কমলালেবু প্রভৃতি বাগিচার ব্যাপক ক্ষতি হয়। 3 নম্বর পর্যটন শিল্পের ক্ষতি। ধসের ফলে রাস্তাঘাট, রেল লাইনের ক্ষতি হয়, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, ফলে ওই অঞ্চলের পর্যটন শিল্পের ব্যাপক ক্ষতি হয়। 4 নম্বর জীবনহানি। ধসের কারণে বহু মানুষের জীবনহানি ঘটে। এরপর 2 নম্বর হচ্ছে পরিবেশের উপর প্রভাব। 1 নম্বর হচ্ছে বনভূমি ধ্বংস। ধসের কারণে পাহাড়ি ঢালের বনভূমি ব্যাপকভাবে ধ্বংস হয়। 2 নম্বর হচ্ছে বন্যার সৃষ্টি। ধসের ফলে নদীর গতিপথ রুদ্ধ হলে বন্যার সৃষ্টি হয়। 3 নম্বর সুনামির সৃষ্টি। সমুদ্র তীরবর্তী এলাকায় ভূমিধস ঘটলে জলরাশির স্থানান্তরের ফলে সুনামির সৃষ্টি হয়ে থাকে। এরপর হচ্ছে হিমানি সম্প্রপাত কি? হিমানি সম্প্রপাতের কারণগুলি লেখো। দেখো হিমানি সম্প্রপাত হচ্ছে কিনা বিপুল আয়তন হিমরাশি বিপুল আয়তন হিমরাশি পর্বতের খাড়া ঢাল বরাবর মাধ্যাকর্ষণের টানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নেমে আসার ঘটনাকে হিমানি সম্প্রপাত বলে। হিমানি সম্প্রপাতের কারণগুলি হচ্ছে 1 নম্বর অতিরিক্ত তুষারপাত। উচ্চ পার্বত্য অঞ্চলে অতিরিক্ত তুষারপাতের ফলে তুষারের চাপে বিশালাকার বরফের চাই খসে পড়ে হিমানি সম্প্রপাত ঘটায়। 2 নম্বর হচ্ছে দিনের উষ্ণতা। দিনের বেলা তাপমাত্রা বাড়লে বরফ গলা শুরু হয় ও তুষারের স্তর দুর্বল হয়ে পড়ে, ফলে হিমানি সম্প্রপাত ঘটে। 3 নম্বর হচ্ছে প্রবল বায়ুপ্রবাহ। তুষার ক্ষেত্রের ওপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত বায়ু প্রবাহের প্রভাবে ওপরের আলগা তুষার স্তর মূল তুষার স্তর থেকে বিচ্ছিন্ন হয়ে তুষার সারির স্রোত সৃষ্টি করে হিমানি সম্প্রপাত ঘটে। 4 নম্বর ভূমিকম্প। তুষারাবৃত পার্বত্য অঞ্চলে ভূমিকম্পের প্রভাবে হিমানি সম্প্রপাত ঘটে থাকে। 5 নম্বর মানুষের কার্যাবলী। তুষারাবৃত পার্বত্য ভূমিতে রাস্তাঘাট, বাড়িঘর নির্মাণের জন্য ডিনামাইট বিস্ফোরণ, প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন, তুষার ক্ষেত্রের উপর বিনোদনমূলক খেলাধুলার ব্যবস্থা করা প্রভৃতি হিমানি সম্প্রপাতের সম্ভাবনা বৃদ্ধি করে। তো এগুলো হচ্ছে মানুষের সৃষ্ট কারণ। তো আমরা লিখলাম হিমানি সম্প্রপাত কাকে বলে এবং তার কারণগুলো, সৃষ্টির কারণগুলো। এরপর হচ্ছে হিমানি সম্প্রপাতের ফলে কী ধরনের বিপর্যয় সৃষ্টি হয়। দেখো পার্বত্য অঞ্চলে হিমানি সম্প্রপাতের প্রভাব অত্যন্ত ধ্বংসাত্মক, যথা 1 নম্বর হচ্ছে জীবনহানি। হিমানি সম্প্রপাতে পার্বত্য ঢাল ও পাদদেশে বসবাসকারী বহু মানুষের মৃত্যু হয়। 2 নম্বর হচ্ছে বাড়িঘর ধ্বংস। তুষার চাপা পড়ে পার্বত্য অঞ্চলের বহু বাড়িঘর ধূলিসাৎ হয়ে যায়। 3 নম্বর হচ্ছে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। পার্বত্য অঞ্চলে তুষার ধসে রাস্তা বন্ধ হয়ে যায়, এমনকি রাস্তা ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 4 নম্বর বনভূমি ধ্বংস। হিমানি সম্প্রপাতে বিশাল বরফের স্তূপ যেখান দিয়ে নেমে আসে সেই অঞ্চলের সমস্ত গাছপালার চরম ক্ষতি হয়। 5 নম্বর সামরিক সমস্যা। পার্বত্য অঞ্চলের তুষার ক্ষেত্রে অবস্থিত সৈন্য শিবিরগুলি হিমানি সম্প্রপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় সৈন্যদের মৃত্যু ঘটে। তো এইগুলো হচ্ছে হিমানি সম্প্রপাতের ফলে যে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় যেগুলো হয় সেগুলো আমরা লিখলাম। এরপর তুষার ঝড় বলতে কী বোঝো? তুষার ঝড় সৃষ্টির কারণগুলি লেখো। দেখো তুষার ঝড় কিনা শুষ্ক তুষার কেলাস অর্থাৎ ছোট বরফকণা বহনকারী অতি শীতল এবং প্রচণ্ড বেগে প্রবাহিত বায়ু প্রবাহকে তুষার ঝড় বা ব্লিজার্ড বলে। অর্থাৎ যে বায়ু প্রবাহের সঙ্গে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম তুষারগুলো প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে তুষার ঝড় বা ব্লিজার্ড। তুষার ঝড় সৃষ্টির কারণ হচ্ছে উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের প্রবল ঠান্ডা বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে ধেয়ে আসে। এই প্রবল বেগ সম্পন্ন ঠান্ডা বায়ুর সঙ্গে তুষারকণা যুক্ত হয়ে সৃষ্টি হয় তুষার ঝড় বা ব্লিজার্ড। তুষার ঝড়ের ফলে কী ধরনের বিপর্যয় সৃষ্টি হয়? তো তুষার ঝড় অনেক সময় মারাত্মক বিপর্যয় সৃষ্টি করে, যথা 1 নম্বর বিপর্যস্ত জনজীবন। বেশ কয়েকদিন ধরে তুষার ঝড় চলতে থাকলে পরিবহন, চিকিৎসা, পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ প্রভৃতি পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে, ফলে জনজীবনে বিপর্যয় নেমে আসে। 2 নম্বর দৃশ্যমানতা হ্রাস। তুষার ঝড় চলাকালীন দৃশ্যমানতা শূন্য হয়ে যায়, অর্থাৎ 1 ফুট দূরত্বেও কিছু দেখা যায় না, ফলে সড়ক, রেল, বিমান পরিবহন বন্ধ হয়ে যায়।
3 নম্বর ফসলের ক্ষতি। ফসলের ক্ষেত, বাগানের ফলের বাগান, গাছপালা সবই পুরো বরফের চাদরে ঢাকা পড়ে যায়, ফলে ফল ও ফসলের চরম ক্ষতি হয়। এরপর অগ্ন্যুৎপাত কাকে বলে? অগ্ন্যুৎপাত সৃষ্টির কারণগুলি লেখো। তো অগ্ন্যুৎপাত কি না? ভূত্বকের দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূ অভ্যন্তর থেকে গ্যাস, ধোঁয়া, বাষ্প, ছাই সহ প্রচণ্ড উত্তপ্ত ম্যাগমা নিঃশব্দে এবং বিস্ফোরণ ঘটিয়ে যখন বাইরে বেরিয়ে আসে তখন তাকে অগ্ন্যুৎপাত বলে। অগ্ন্যুৎপাত বা অগ্ন্যুৎগমের প্রধান কারণগুলি হলো: 1 নম্বর পাত সঞ্চারণ। ভূত্বক 7টি প্রধান এবং 20টি ছোট পাত নিয়ে গঠিত। এই পাতগুলির সঞ্চারণই অগ্ন্যুৎপাতের প্রধান কারণ। 2 নম্বর ভূত্বকের দুর্বল স্থান। ভূত্বক সর্বত্র সমান পুরু ও শক্ত নয়। এছাড়া ভূ আলোড়নে শিলায় অনেক ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। এগুলি হলো ভূত্বকের দুর্বল স্থান। এই সব দুর্বল স্থান দিয়ে ম্যাগমা, গ্যাস, বাষ্প বেরিয়ে এসে অগ্ন্যুৎগম ঘটায়। 3 নম্বর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। ভূগর্ভে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ থাকে, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম। এরা তাপ বিকিরণ করে, ফলে ভূ অভ্যন্তরে তাপের মাত্রা বৃদ্ধি পেলে অগ্ন্যুৎপাত ঘটে। তো এগুলো হচ্ছে অগ্ন্যুৎপাতের কারণ। এরপর অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট বিপর্যয়গুলি সংক্ষেপে লেখো, সংক্ষেপে আলোচনা করো, বা অগ্ন্যুৎপাতের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। তো দেখো, প্রাকৃতিক পরিবেশ ও মানব জীবনের উপর অগ্ন্যুৎপাতের ক্ষতিকর প্রভাবগুলি হচ্ছে: প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব। প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব কোনগুলো? 1 নম্বর হচ্ছে পরিবেশ দূষণ। অগ্ন্যুৎপাতের সময় কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড প্রভৃতি ক্ষতিকর গ্যাস নির্গত হয়, যা বাতাসে মিশিয়ে বাতাসকে দূষিত করে। আবার বিষাক্ত গ্যাসের প্রভাবে অ্যাসিড বৃষ্টি ঘটে, যা পরিবেশের ক্ষতি করে। 2 নম্বর হচ্ছে ভূমিকম্প ও ধস। অগ্ন্যুৎপাতের সময় বিস্ফোরণ ঘটে যে কম্পন তৈরি হয়, তার প্রভাবে অনেক সময় ভূমিকম্প ও ধসের সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে বাস্তুতন্ত্রের ক্ষতি। আগ্নেয়গিরির আশেপাশের অঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংস হয়, ফলে বাস্তুতন্ত্রের ক্ষতি হয়ে থাকে। এরপর দেখো মানব জীবনের ওপর প্রভাব। এটা মানব জীবনের হবে, মানব জীবনের ওপর প্রভাব কীরকম? প্রথম হচ্ছে জীবনহানি। অগ্ন্যুৎপাতের ফলে অনেক সময় অগণিত মানুষসহ অন্যান্য প্রাণীর জীবনহানি ঘটে থাকে। 2 নম্বর হচ্ছে ধনসম্পদের বিনাশ। অগ্ন্যুৎপাতের ফলে সুলভ সৃষ্ট লাভা প্রবাহ ঘরবাড়ি, রাস্তাঘাট, বন জঙ্গল সমস্ত কিছুকে পুড়িয়ে ছাই করে দেয়। 3 নম্বর কৃষির ওপর প্রভাব। অগ্ন্যুৎপাতের ফলে অনেক সময় লাভা প্রবাহ কৃষি জমিকে গ্রাস করে। তো এগুলো হচ্ছে অগ্ন্যুৎপাতের ক্ষতিকর প্রভাব। এরপর দাবানল কি? দাবানল সৃষ্টির কারণগুলি লেখন। দেখো, দাবানল কিনা বনের শুকনো ডালে ডালে ঘষা লেগে বা শুকনো পাতায় বজ্রপাতের তীব্র তাপে আগুন জ্বলে, অথবা মানুষের ব্যবহৃত কোনো দাহ্য পদার্থ থেকে আগুন লেগে যখন বিশাল বনাঞ্চল পুড়ে ছাই হয়ে যায়, তখন তাকে দাবানল বলে। অর্থাৎ যখন বনাঞ্চলের যে সম্পদ বা বনাঞ্চল অনেক বনাঞ্চল যখন পুড়ে ছাই হয়ে যায়, যে কোনো কারণে হোক, প্রাকৃতিক বা কৃত্রিম যে কোনো কারণেই হোক, তখন সেটাকে বলা হয় দাবানল। দাবানল সৃষ্টির কারণগুলি নিম্নলিখিত। 1 নম্বর হচ্ছে বজ্রপাত। বজ্রপাতের জন্য বনভূমির শুকনো পাতা, ডালপালায় অগ্নিসংযোগ ঘটলে দাবানলের সৃষ্টি হয়। বজ্রপাতের ফলে যে অগ্নিসংযোগ ঘটে তার ফলে। এরপর 2 নম্বর হচ্ছে প্রবল ঝোড়ো হাওয়া। সরলবর্গীয় অরণ্যের গাছপালাগুলি খুব দীর্ঘ হয়। প্রবল ঝোড়ো হাওয়ায় গাছের লম্বা ডালপালা পরস্পরের সঙ্গে ঘষা খেতে থাকে। এর ফলে অনেক সময় আগুনের ফুলকি বের হয়, যা দাবানল সৃষ্টি করে। নেক্সট 3 নম্বর কারণ কি? অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে নিকটবর্তী বনভূমিতে আগুন লেগে দাবানল সৃষ্টি হতে পারে। তো এইগুলো হচ্ছে দাবানল সৃষ্টি হওয়ার বিভিন্ন কারণ। এরপর হচ্ছে দাবানলের ফলে সৃষ্ট বিপর্যয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও বা বিবরণ দাও। দাবানলের ফলে যে সমস্ত ক্ষয়ক্ষতিগুলো হয় সেগুলোর পরিচয় লিখতে হবে, তার প্রভাব লিখতে হবে। তো দাবানলের ফলে সৃষ্ট বিপর্যয়গুলি হচ্ছে: 1 নম্বর অরণ্য ধ্বংস। দাবানলের ফলে পৃথিবীর ক্রান্তীয়, উপক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের অনেক অরণ্য পুড়ে ধ্বংস হয়ে যায়। 2 নম্বর বাস্তুতন্ত্রের ক্ষতি। দাবানলের ফলে অরণ্যে অনেক বিরল ও লুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণী চিরতরে বিলুপ্ত হয়, যা বনজ ও বাস্তুতন্ত্রের ভয়ঙ্কর ক্ষতি করে থাকে। 3 নম্বর হচ্ছে বায়ু দূষণ। দাবানলের ফলে নানা ধরনের বিষাক্ত গ্যাস, ছাই বায়ুতে মেশে, ফলে বায়ু দূষণ ঘটে। 4 নম্বর হচ্ছে আর্থিক ক্ষতি। দামি কাঠ, ভেষজ উদ্ভিদ প্রভৃতি বনজ সম্পদ ধ্বংস হওয়ায় অরণ্য নির্ভর পর্যটন শিল্পে ক্ষতি হওয়ায় মানুষের বিশাল পরিমাণ আর্থিক ক্ষতি হয়। তো এগুলো হচ্ছে দাবানলের ফলে যে ক্ষয়ক্ষতিগুলো হয় সেগুলো। এরপর হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনায় বা বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকা লেখন। আমরা লিখছি, দেখো, বিপর্যয় ব্যবস্থাপনায় বা বিপর্যয় মোকাবিলায়
শিক্ষার্থীদের ভূমিকা বিপর্যয় চলাকালীন ও তারপরে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করার জন্য সহমর্মিতার মানসিকতা ছাত্রজীবন থেকেই গড়ে ওঠা দরকার। তাই বিপর্যয় কি, তার কারণ কি, কিভাবে বিপর্যয়ের সময় সাহায্য করবে, বিপর্যয় মোকাবিলায় কিভাবে নিজেকে তৈরি রাখবে ও মানুষকে বাঁচাবে, সে সমস্ত বিষয়ে যথেষ্ট শিক্ষালাভ ছাত্র জীবনে অতি প্রয়োজন। যেমন হচ্ছে 1 নম্বর দিয়ে আমরা লিখছি ভূমিকম্পের সময় গৃহীত ভূমিকা। ভূমিকম্পের সময় ঘর ছেড়ে ফাঁকা মাঠে বেরিয়ে আসা নিরাপদ। বেরিয়ে আসতে না পারলে ছাত্রছাত্রীরা ঘরের মধ্যে টেবিল বা বেঞ্চের নিচে আশ্রয় নেবে এবং অন্য কেউ কিন্তু এগুলো বলবে তারা এরকম করতে হবে আর কি ভূমিকম্পের সময়। 2 নম্বর বন্যার সময় শিক্ষার্থীদের ভূমিকা। বন্যাজনিত বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। বন্যার সময় বিশুদ্ধ পানীয় জলের অভাবে নানান রোগের সৃষ্টি হয় আর কি। তাই শিক্ষার্থীরা হ্যালোজেন বড়ি বা ব্লিচিং পাউডারের সাহায্যে বিশুদ্ধ পানীয় জল প্রস্তুত করার শিক্ষা লাভ করলে বন্যা বিপর্যস্ত মানুষের উপকার করতে পারবে। 3 নম্বর হচ্ছে বজ্রপাতের সময় শিক্ষার্থীদের ভূমিকা। বজ্রপাতের সময় ফাঁকা মাঠে বা গাছের তলায় আশ্রয় নেওয়া উচিত নয় এবং ঘরের মধ্যে থাকা যে নিরাপদ এই বিষয়ে সকলকে সচেতন করবে। 4 নম্বর হচ্ছে বৃক্ষরোপণ। বিপর্যয় মোকাবিলার অন্যতম অঙ্গ বৃক্ষরোপণ। এই কর্মসূচি রূপায়ণে ছাত্রছাত্রীদের ভূমিকা অপরিসীম। 5 নম্বর প্রাথমিক চিকিৎসায় জ্ঞানার্জন। বিপর্যস্ত এলাকার ছাত্রছাত্রীদের প্রাথমিক চিকিৎসার জ্ঞান থাকলে ডাক্তার বা স্বেচ্ছাসেবকদের আসার পূর্বে নিজেরা নিজেদের ও অন্যান্যদের চিকিৎসা করতে পারবে। তো এইগুলো হচ্ছে ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের জানা প্রয়োজন যে বিপর্যয় কীভাবে মোকাবিলা করতে হয় ওকে বিপর্যয়ের সময়। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গে বিপর্যয় ব্যবস্থাপনায় গৃহীত কৌশলগুলি লেখন। তো বিপর্যয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ যথাসম্ভব কমানোর উদ্দেশ্যে আমাদের রাজ্যে যে সকল কৌশল গৃহীত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল 1 নম্বর মানচিত্র তৈরি। বিভিন্ন সমীক্ষার মাধ্যমে রাজ্যের বিপর্যয় প্রবণ অঞ্চলগুলি চিহ্নিত করা ও তার ভিত্তিতে মানচিত্র তৈরি করা উচিত। 2 নম্বর সচেতনতা বৃদ্ধি। পোস্টার, দেয়াল লিখন, সংবাদপত্র, টেলিভিশন প্রভৃতির মাধ্যমে রাজ্যের মানুষকে বিপর্যয়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে সচেতন করা উচিত। 3 নম্বর প্রশিক্ষণ দান। বিপর্যয়ের পূর্বে, বিপর্যয় চলাকালীন এবং পরবর্তী সময়ে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সে সম্পর্কে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এবং সমাজের নানা স্তরের মানুষকে প্রশিক্ষণ প্রদান করা উচিত। 4 নম্বর হচ্ছে পূর্বাভাস। ঘূর্ণিঝড়, বন্যা, খরা প্রভৃতি দুর্যোগের সঠিক পূর্বাভাস দেওয়া এবং বেতার ও টেলিভিশনের মাধ্যমে দুর্গম এলাকায় সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা উচিত। 5 নম্বর ত্রাণ কৌশল। বিপর্যয়ের পর সঠিক সময়ে ত্রাণ পৌঁছানোর সুবন্দোবস্ত করা এবং মানুষের পুনর্বাসন সংক্রান্ত কার্যাবলী গ্রহণ করা বিপর্যয় মোকাবিলার অন্যতম কৌশল। তো এইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে আমাদের কীভাবে বিপর্যয় আসলে মোকাবেলা করতে হয় সেই সমস্ত কৌশলগুলো আমরা এখানে লিখলাম। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর ভূগোল বিষয়ের 6ষ্ঠ অধ্যায় যেটা রয়েছে বা চ্যাপ্টার 6 দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায়ে আমরা সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বা সাজেশন সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। পারলে তোমরা প্রথমে তোমাদের যে পাঠ্য বইয়ের যে অধ্যায়টি রয়েছে 6 নম্বর অধ্যায়টিকে একবার রিডিং পড়বে, তারপরে এই প্রশ্নোত্তরগুলোকে মুখস্থ করে নিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। তাহলে তোমরা এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন পাবে এবং অন্য কোনো রকম প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় দিয়েও থাকে তাহলে তোমরা কিন্তু সেই প্রশ্নের উত্তর নিজেরাই অনায়াসে লিখতে পারবে। ওকে, আর যদি এই সমস্ত প্রশ্নের PDF ফাইল তোমরা পেতে যাও সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন এবং উত্তরের PDF-গুলোকে নিতে পারো। PDF ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং পেইড কোর্সের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব কিছু ভিডিও এবং PDF তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। ওকে, এবং যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হও চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।